মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি। সবাইকে আমার আজকের ক্লাসে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক মণ্ডলী ও সর্বস্তরের দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আমার আজকের এই ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বিগত ক্লাসটি শেষে তারই ধারাবাহিকতায় আজকে আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। প্রথমেই সবার উদ্দেশ্যে আমার পরিচিতিটা দিচ্ছি। আমি সঞ্জয় ভৌমিক, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, গৃহকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর। আমার আজকের এই ক্লাসটি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। আমি পড়াবো জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। আমার পড়ানোর অধ্যায় হচ্ছে দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ প্রাণীর পরিচিতি। তো তাহলে আমরা আস্তে আস্তে অগ্রসর হই। শিক্ষার্থীবৃন্দ, তোমরা পর্দায় কিছু ছবি দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে ছবিগুলোর সাথে একটুখানি পরিচয় করিয়ে দিচ্ছি, তবে পুরো সব কিছু এখনই বলছি না। তোমরা একটু চিন্তা করবে এবং ধারণা করবে যে আজকের পাঠের বিষয়টি কী হতে পারে। আমরা গত পাঠ থেকেই যে জিনিসটা জানতে পেরেছি, এই ছবির অর্থাৎ প্রাণীটি হচ্ছে হাইড্রা। তাহলে পরের ছবিটি একটু খেয়াল করি। দেখা যাচ্ছে এটা হচ্ছে তার একটা প্রস্থচ্ছেদ। তারপরের ছবিটি যদি আমরা একটু খেয়াল করি, অ্যারো চিহ্ন দিয়ে যেটা দেখানো আছে, তো সেটা কি জিনিস? আমরা প্রস্থচ্ছেদের মধ্যে সুস্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি এই একটা স্তর আর বাইরের দিকে একটা স্তর। তাহলে এর স্তর হচ্ছে দুটো স্তরের মাঝে আমি বাইরের দিকের স্তরটার দিকে অর্থাৎ নির্দেশনা তীরটি দিয়েছি। তার মানে আমরা আজকে যা কিছু বলবো তা এই বাইরের দিকের স্তরটা নিয়ে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, অনুমান করতে পারো তোমরা আজকের পাঠের বিষয়টি কী হতে পারে? তার আগে বলে রাখি, বাইরের দিকের স্তরটা হচ্ছে অ্যাক্টোডার্ম এবং ভিতরের দিকের স্তরটা হচ্ছে অ্যান্ডোডার্ম। তাহলে আমরা আজকে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাক্টোডার্ম অর্থাৎ বহিস্তর বা বহিত্বক যাই বলি, যেটা অর্থাৎ হাইড্রার দেহের বাইরের দিকে থাকে, সেটা যে সমস্ত কোষগুলো নিয়ে গঠিত, আমরা সে সমস্ত কোষগুলো নিয়েই আজকে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন আজকের পাঠ ঘোষণা করছি। আমাদের আজকের পাঠ হচ্ছে হাইড্রার বহিত্বকীয় কোষ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু মনোযোগের সাথে আজকের শিখন ফলগুলো দেখো। আমরা এ পাঠে তোমাদের জন্য যে লার্নিং অবজেক্টিভস বা শিখন ফল রেখেছি, সেগুলো হলো, তোমরা যদি আজকের পাঠটা মনোযোগ দিয়ে অর্থাৎ অনুসরণ করো, তাহলে তোমরা প্রথমেই বলতে পারবে দ্বিস্তরী প্রাণী কি। তারপর তোমরা বলতে পারবে হাইড্রার বহিত্বকে যে কোষগুলো আছে তাদের প্রত্যেকটা তোমরা নাম বলতে পারবে। তারপরে তোমাদের আর যেটা বলা সহজ হবে, এই যে বহিত্বকীয় কোষ, সেগুলো অর্থাৎ কোথায় কোথায় কে অবস্থান করে, তাদের গঠন বা আকৃতি কীরূপ এবং তারা কে কী কাজ করে। তাহলে আমরা এই তিনটি শিখন ফলকে সামনে রেখে আমরা আজকের পাঠ আমরা শুরু করব। শিক্ষার্থীবৃন্দ, আমি যেমনটি তোমাদের বলেছিলাম, আজকের পাঠের প্রথম শিখন ফলটি হচ্ছে দ্বিস্তরী প্রাণী কি। শিক্ষার্থীবৃন্দ, আমার যতটুকু মনে পড়ে, আমরা হাইড্রার পরিচিতিমূলক প্রথম যে ক্লাসটি নিয়েছি, সেখানে কিন্তু এটা আমার বলার খুব একটা সুযোগ ছিল না। তো আজকে সুযোগ এসেছে, তাই বলছি। আমাদের দ্বিস্তরী প্রাণী কি একটু খেয়াল করে দেখো। আমরা যারা প্রাণী, আমাদের অর্থাৎ শুরুটা হয় একটা নিষিক্ত ডিম্বাণু থেকে। এই নিষিক্ত ডিম্বাণু থেকে অর্থাৎ যখন আমাদের উৎপত্তি হয়, একটা দশার মধ্য দিয়ে আমরা পরবর্তীতে অর্থাৎ জন্মলাভ করি। তা আমাদের এই দশাটাকে আমরা বলবো ভ্রূণীয় দশা। ভ্রূণীয় দশায় যে প্রাণীর অর্থাৎ যতগুলো কোষস্তর থাকে, সে তত স্তরী প্রাণী। তাহলে আমাদের আজকের আলোচ্য জিনিসটা হচ্ছে দ্বিস্তরী প্রাণী। তাহলে আমরা কি বলবো? ভ্রূণাবস্থায় যে সমস্ত প্রাণীর দেহ অর্থাৎ দেহপ্রাচীরের কোষগুলো কেবলমাত্র দুটো স্তর,
একটা অ্যাক্টোডার্ম এবং অ্যান্ড্রোডার্ম এই নামের দুটো ভ্রূণীয় স্তরে বিন্যস্ত থাকে, তাদেরকে আমরা বলবো দ্বিস্তরী প্রাণী। সহজ কথায় যে সমস্ত প্রাণীর ভ্রূণ অবস্থায় অ্যাক্টোডার্ম এবং অ্যান্ড্রোডার্ম নামক দুটো ভ্রূণীয় স্তর থাকে তারাই হচ্ছে দ্বিস্তরী প্রাণী। আমরা মানুষ, আমরা উন্নত প্রাণী, আমরা কিন্তু ত্রিস্তরী প্রাণী। এরা প্রাণী জগতে এদের অবস্থান হচ্ছে প্রথম দিকে। এরা আমাদের তুলনায় অনেক সরল প্রাণী, তো সাধারণত প্রথম দিকের প্রাণী, তো তাই এরা হচ্ছে দ্বিস্তরী প্রাণী। আমরা বলছিলাম হাইড্রার বহিত্বকের বা বহিস্তরের কোষগুলোর কথা। হাইড্রার বহিত্বকে মোট 7 ধরনের কোষ আমরা দেখে থাকি। এই 7 ধরনের কোষ কি আমরা এক এক করে সবার নাম বলবো এবং সবার অবস্থান, গঠন ও কাজ বলবো। তোমরা একটু মনোযোগের সাথে পাঠটা অর্থাৎ অনুসরণ করবে এবং প্রয়োজনীয় যে জায়গাগুলো সেখানে তোমরা খাতায় নোট করে নেবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা হাইড্রার যে 7 ধরনের কোষ এক এক করে দেখাচ্ছি। তাহলে প্রথম যে ধরনের কোষের কথা আমরা বলবো সেটা হচ্ছে পেশি আবরণী কোষ। দ্বিতীয় যে ধরনের কোষের কথা বলছি সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। তৃতীয় যে ধরনের কোষের কথা বলছি সেটা হচ্ছে সংবেদী কোষ। চতুর্থ যে ধরনের কোষের কথা বলছি সেটা হচ্ছে স্নায়ু কোষ। পঞ্চম যে ধরনের কোষের কথা বলছি সেটা হচ্ছে গ্রন্থি কোষ। ষষ্ঠ যে ধরনের কোষের কথা বলছি তা হচ্ছে জনন কোষ। আর সপ্তম যে ধরনের কোষের কথা বলবো সেটা হচ্ছে নিডোসাইট কোষ। আমরা দেখতে পাচ্ছি এই 7 ধরনের কোষে আছে হাইড্রার অর্থাৎ বহিত্বকে। তো আমরা পরবর্তীতে এক এক করে সবার বর্ণনা দেব। আমি যেমনটি বলেছিলাম, সর্বপ্রথম যে কোষটার নাম সেটা হচ্ছে পেশি আবরণী কোষ। আমি বিস্তারিত বর্ণনায় যাওয়ার আগে তোমরা একটু নামটার দিকে খেয়াল করো, পেশি আবরণী কোষ। তাহলে এই কোষটা সম্ভবত একাধারে পেশির মতো কাজও করবে, আবরণীর মতো কাজও করবে। নামটা থেকেই মনে হয় যেন কিছুটা বোঝা যাচ্ছে। তো ব্যাপারটা কি আমরা একটু পরেই ব্যাখ্যা করছি। এখন যেমনটি আগেই বলেছি, অবস্থান আমরা এই ধরনের কোষ কোথায় পাব। তো হাইড্রার যে বহিত্বক, আমরা এক কথায় সেটাকে বলবো এপিডার্মিস, বাইরের দিকের ত্বক। তো এই পেশি আবরণী কোষের অবস্থান হচ্ছে এপিডার্মিসের পুরোটা, প্রায় পুরোটা জুড়েই, অর্থাৎ পুরোটা জুড়েই, তবে মাঝে মাঝে অন্য কোষ থাকে, সেই কারণে প্রায় শব্দটা ইউজ করেছি। গঠন, তোমরা ছবিতে দেখতে পাবা কোষটার একটা দিক দেখো একটু চওড়া আর নিচের দিকটা কেমন জানি একটু সরু। তাহলে আমরা যেটা বলবো এই কোষটার বহির্মুখ হচ্ছে চওড়া এবং অন্তর্মুখ মানে যেটা ভেতরের দিকটা সেটা হচ্ছে সরু। চওড়া যে অংশটা সেখানে দেখো, সেখানে এই মাঝখানে এরকম একটা ফাঁকা গহ্বর আছে। তো চওড়া অংশে ফাঁকা গহ্বর আছে এবং জায়গায় জায়গায় কতগুলো আমরা বিন্দু বিন্দু মতো ছোট জিনিস দেখতে পাচ্ছি, সেগুলো হচ্ছে মূলত সাইটোপ্লাজম। তারপরে আমরা উপরের দিকটাতে এরকম আরও কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি, দানা দানা। এই দানা দানা জিনিসগুলো হচ্ছে মিউকাস বস্তু। এই যে মিউকাস বস্তু, মিউকাস মানে লালার মতো একটু আঠালো পদার্থ। তো এটা হাইড্রার অর্থাৎ তার দেহকে প্রতিরক্ষার ক্ষেত্রে ভূমিকা পালন করে। যাই হোক, তো এই পেশি আবরণী কোষগুলো একটার সাথে একটা পরস্পর মিলিত হয়ে একটা অভিন্ন আবরণ গঠন করে পেশি আবরণী কোষগুলো। তার মানেটা দাঁড়ালো যে কোষগুলোর একটা দিক চওড়া আর একটা দিক সরু। তো যদিও একটার সাথে একটা লাগে, আমরা এখান থেকে একটা জিনিস স্পষ্টতই বুঝতে পারছি, দুটো কোষ পরস্পর লাগলেও মাঝখানটা কিন্তু কোথাও কোথাও ফাঁকা থেকে যাচ্ছে। আসলেই তাই, এই ফাঁকা জায়গাগুলোতে অন্যান্য ছোটোখাটো কোষগুলো অবস্থান করবে, সেটা আমরা পরে বলছি। কেমন? আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখো, কোষের মধ্যে এরকম লম্বা একটা দুটো সুতার মতো জিনিস আছে। এই দুটো সুতার মতো জিনিস এদেরকে বলা হয় মায়োনিম। এই মায়োনিম নির্মিত দুটি পেশি প্রবর্ধন দেহ অক্ষের সাথে সমান্তরালে অবস্থান করে। এই যে পেশি আবরণী কোষগুলো, এগুলো যখন কোষিকা অবস্থান করে তখন কোষগুলো হয় বেশ বড় এবং চাপা ধরনের। আর বিশেষ করে কোষিকার
পেশি আবরণী কোষগুলো তাদের ফাঁকে ফাঁকে নিডোসাইট বলি আর নিডোব্লাস্ট বলি, এই জাতীয় কোষগুলোকে তারা জায়গা করে দেয়, অর্থাৎ এগুলোর ফাঁকে ফাঁকে এই নিডোব্লাস্ট কোষ এরা ধারণ করে। আমরা পরবর্তী অংশে চলে আসি। তাহলে কি কাজ করে? যেমনটি আগেই বলেছি, নাম থেকে অনেকটা বোঝা যায়, যেহেতু এদের নামই হচ্ছে পেশি আবরণী কোষ, আবরণ দিয়ে এরা অর্থাৎ পুরো দেহকে আবৃত করে, অর্থাৎ দেহাবরণ সৃষ্টি করে, এটা হচ্ছে 1 নম্বরের কাজ। আর যে পেশি প্রবর্ধনগুলোর কথা বলেছিলাম, এই যে এখানে আছে লম্বা মায়োন নির্মিত সূত্রক, এগুলোর সংকোচন এবং প্রসারণ, এই সংকোচন প্রসারণের মাধ্যমে তারা অর্থাৎ আমরা পেশিকে সংকুচিত প্রসারিত করে যে সুবিধাগুলো নিয়ে থাকি, তারাও এরকম বিভিন্ন ধরনের সুবিধা গ্রহণ করে। তারপরে আমরা বলেছিলাম মিউকাস বস্তুর কথা। এই মিউকাস দানাগুলো এগুলো কি করে? এগুলো পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে, তো তার থেকে পরবর্তীতে দেহ আবরক এক ধরনের তুলনামূলক একটু শক্ত জিনিস কিউটিকল, এই কিউটিকল খরিত হয় এবং এটা দেহকে পিচ্ছিল রাখে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার চলে এসেছি আমাদের দ্বিতীয় ধরনের কোষে। দ্বিতীয় ধরনের কোষের নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। এবার আমরা দেখব এটা কোথায় আমরা পাবো। এদের অবস্থান হচ্ছে পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে, অর্থাৎ আগেই যেমনটি বলেছিলাম, পরপর যখন দুটো পেশি আবরণী কোষ অবস্থান করে, এর সামনের দিকটা আমরা দেখেছিলাম চওড়া, নিচের দিকটা অর্থাৎ ভেতরের দিকটা হচ্ছে সরু, তার মাঝখানে কিন্তু ফাঁকা জায়গা থেকে যায়। এরকম ফাঁকা জায়গাতে এই ইন্টারস্টিশিয়াল কোষগুলো অবস্থান করে এবং একটা একটা করে না, একসাথে অনেকগুলো, দ্যাট ইজ গুচ্ছাকারে। আরও একটা জিনিস দেখো, হাইড্রার যেখানে বহিত্বক শেষ, তারপর একটা স্তরের মতো জিনিস আছে যেটাকে আমরা বলি ম্যাসোগ্লিয়া, তারপর আছে অন্তত্বক। তাহলে এদের মোটামুটি অবস্থানের জায়গাটা অনেক সময় হয়ে যায় এই ম্যাসোগ্লিয়া ঘেঁষে, অর্থাৎ এরা একদম বর্ডারেই অবস্থান করে। তো দেখতে কীরকম? আমার দেখানো ছবিটা থেকে তোমরা বুঝতে পারছ এর আকৃতিটা কীরকম, গোলাকার। এবং এদের মধ্যে একটা কোষে, স্বাভাবিক কোষে যা জিনিস থাকে, এর অনেকগুলো জিনিসে থাকে। আমরা দেখতে পাচ্ছি এই কোষটার মধ্যে বড় সড়ো অর্থাৎ একটা কী আছে, নিউক্লিয়াস আছে, আর কি আছে, এগুলো হচ্ছে অন্তঃপ্লাজমীয় জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর কমলার কোষের মতো মনে হয় যেন কতগুলো জিনিস আছে, সেই জিনিসগুলো হচ্ছে মূলত মাইটোকন্ড্রিয়া। তাহলে উল্লেখযোগ্য জিনিসগুলো আমরা যেটা বলবো ইন্টারস্টিশিয়াল কোষে, সেটা হচ্ছে তাদের একটা বড়সড় নিউক্লিয়াস আছে, তারপরে কি আছে, তারপরে আছে মাইটোকন্ড্রিয়া, তারপর আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর সাইটোপ্লাজম ইত্যাদি তো স্বাভাবিক নিয়মে থাকবে। এখন এবার দেখি এরা কি কাজ করে। আসলে এরা কিন্তু অনেক কাজেই। হাইড্রাকে তার জীবন ধারণ করতে গিয়ে বিভিন্ন ধরনের প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করতে হয়। ধরো কোনো একটা হাইড্রাকে একটা মাছ এক কামড়ে তার অর্ধেকটা নিয়ে গেল। এখন আমরা যেমনটি গত ক্লাসে বলেছিলাম, হাইড্রার স্বাভাবিক মৃত্যু নাই, পুনরুৎপত্তি করতে পারে। হাইড্রা তখন কি করে, যে অর্ধেকটা হারিয়ে ফেলেছে সে অর্ধেকটাকে আবার নতুন করে তৈরি করে নেয়। এই যে নতুন করে তৈরি করে নেবে, সেখানে প্রয়োজনে যেখানে যে ধরনের কোষ গঠন করতে হবে, এই ইন্টারস্টিশিয়াল কোষটা সেখানে চেঞ্জ বা পরিবর্তিত হয়ে গিয়ে সেই ধরনের কোষ তৈরি করে দেয়। আমরা খুব সুন্দর কথায় এটাকে বলবো, প্রয়োজনে যে কোনো ধরনের বহিত্বকীয় কোষে সেটা পরিণত হয়। তারপর দেখো, হাইড্রা আমরা গত ক্লাসে যেমনটি জেনেছিলাম, মুকুল তৈরির মাধ্যমে অযৌন জনন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। এই মুকুল তৈরি হতে হলেও এই ইন্টারস্টিশিয়াল কোষগুলো কিন্তু ভূমিকা পালন করছে। তার মানে এগুলো মুকুল তৈরিতেও বা মুকুল সৃষ্টিতেও অংশগ্রহণ করে। তারপর দেখো, কেউ তাকে মারল না কিংবা মুকুলও তৈরি হলো না। আমাদের শরীর যেরকম প্রতিনিয়ত কিছু কিছু কোষ পুরনো হয়ে নষ্ট হয়ে ঝরে পড়ে যাচ্ছে, হাইড্রার শরীরও তাই। যখন পুরনো কোষগুলো অর্থাৎ নষ্ট হয়ে যায়, তখন সেই নষ্ট কোষগুলোর স্থান গ্রহণ করে এই ইন্টারস্টিশিয়াল কোষগুলো, এবং সেই ইন্টারস্টিশিয়াল কোষগুলো কি করে, সেই ইন্টারস্টিশিয়াল কোষগুলো তখন অর্থাৎ তার যে কোষগুলো নষ্ট হয়ে যায়, সে নষ্ট হওয়া কোষের যে ঘাটতি সেটাকে পূরণ করে দেয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার চলে এসেছি আমাদের তৃতীয় ধরনের যে কোষ, সংবেদী কোষ। তোমরা পর্দার ডান দিকে একটা ছবি দেখতে পাচ্ছ, আর আমি একটু পরিচয় করিয়ে দিই।
যেখানে আমার মাউস পয়েন্টারটা আছে এটা হচ্ছে একটা পেশি আবরণী কোষ, এটা একটা পেশি আবরণী কোষ। দুটো পেশি আবরণী কোষের মাঝখানে কিন্তু অনেকটাই ফাঁকা আছে। এই ফাঁকা জায়গায় কিন্তু একাধিক ধরনের কোষ আছে। তার মধ্যে এই যে লম্বাটে যে কোষটা, যাকে আমি অর্থাৎ দুদিক থেকে একটা বাউন্ডারি দিয়ে আটকে রেখেছি এবং যে বাউন্ডারিটা এখন বিম করছে, এর মাঝখানের যে কোষটা, সেই কোষটাই হচ্ছে সংবেদী কোষ। আচ্ছা, তাহলে আমরা অবস্থান সম্পর্কে বলি। এগুলো পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে থাকে, সমকোণে থাকে এবং বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে এখানে ওখানে। তো এদেরকে কোথায় বেশি দেখা যাচ্ছে? কোষিকাতে বেশি দেখা যায়, হাইপোস্টোমে দেখা যায় এবং পদতলে বেশি দেখা যায়। গঠন কীরকম? আমরা শুরুতেই বলেছি একটু লম্বা ধরনের, তাহলে প্রত্যেকটা কোষ হবে লম্বা। এই কোষের দুটো প্রান্ত আছে, একটা প্রান্ত অর্থাৎ বাইরের দিকে থাকে, আরেকটা প্রান্ত ভেতরের দিকে অর্থাৎ ম্যাসোগ্লিয়া ঘেঁষে অন্তঃত্বকের দিকে থাকে। যে প্রান্তটা বাইরের দিকে, সেখান থেকে আমরা বিমকর অংশে দেখি একটা সুতার মতো গঠন বের হয়েছে। এই যে সংবেদী কোষ, এর থেকে বের হওয়া যে সুতার মতো বা সূত্রকের মতো গঠন, এটাকে আমরা বলবো সংবেদী রোম। তাহলে বহির্মুখী অংশ থেকে সংবেদী রোম বের হয়। আর নিচের প্রান্ত যেটা, সেটা যদি এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে না, এটা সাধারণত একটু সূত্র যেটা থাকে সেখান থেকে কিছু গুটি গুটি জিনিস বের হয়, যেটাকে আমরা বলবো গুটিকাময়। এবং এটা পরবর্তীতে আরেক ধরনের কোষ, স্নায়ু কোষ, স্নায়ু কোষের সাথে এসে যুক্ত হয়। তার মানে সংবেদী কোষের অন্তঃপ্রান্তটা স্নায়ু কোষের সাথে এসে যুক্ত হয়। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে পরিবেশ থেকে বিভিন্ন ধরনের উদ্দীপনা এরা গ্রহণ করে। যেমন আজকের আলো কীরকম, তাপ কীরকম করে এরা এই উদ্দীপনাটা স্নায়ু কোষকে সরবরাহ করে। ব্যাপারটা অনেকটা আমাদের সংবাদপত্রের স্থানীয় প্রতিনিধির মতো। ধরো আমরা উপজেলা শহরে আছি, এখানে বিভিন্ন সংবাদপত্র বা মিডিয়ার প্রতিনিধি আছে। এখানে ঘটে যাওয়া যে ঘটনাগুলো লোকাল যারা প্রতিনিধি আছে তারা রিপোর্টগুলো কালেকশন করে তাদের হেড অফিস ঢাকা পাঠায়। তারপর আমরা যেরকম জানতে পারি, ঠিক এই সংবেদী কোষগুলো এখানে ফিল্ডে থেকে উদ্দীপনাটা গ্রহণ করে এবং করে তারা সংবাদকর্মী যেরকম তার হেড অফিসকে দেয়, তারা কি করে? স্নায়ু কোষকে সরবরাহ করে। শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। স্নায়ু কোষ, এতক্ষণ যার কথা বলছিলাম, তো আমরা এর আগেই যেমনটি দেখেছিলাম, যেখানে সংবেদী কোষ শেষ, স্নায়ু কোষের শুরুটা সেখানে। আমরা একটু আগে যেমনটি বলছিলাম, বহিঃত্বকের শেষে পাতলা একটা স্তর আছে যেটাকে আমরা বলি ম্যাসোগ্লিয়া। এই স্নায়ু কোষগুলো সাধারণত সবগুলোই এই ম্যাসোগ্লিয়া ঘেঁষে অবস্থান করে। তো এদের গঠন এটা অনিয়ত আকার বিশিষ্ট, নির্দিষ্ট কোনো আকার নাই। আর আমরা যেমনটি বলেছিলাম নডিউলযুক্ত, অর্থাৎ এদের একটা মাথা সংবেদী কোষের সাথে যুক্ত থাকে। সেই কোষগুলোর যে সূত্র সেটা নডিউল বা দানাযুক্ত এবং দানাযুক্ত স্নায়ুরোম নিয়ে গঠিত। আর স্নায়ু কোষগুলোর যে স্নায়ু তন্তু, এগুলো একটার সাথে আরেকটা মিশে একটা স্নায়ু জালক তৈরি করে। আমরা এখানে জল করা অংশ তার মধ্যে দেখি, এটা একটা স্নায়ুকোষ, এটা একটা স্নায়ুকোষ। এগুলোর আকারও মোটামুটি লম্বাটে এবং প্রত্যেকটা থেকে আমরা দেখতে পাচ্ছি স্নায়ু সূত্র বেরিয়েছে এবং স্নায়ু সূত্রগুলো একসাথ হয়ে গিয়ে এক একটা স্নায়ু জালক গঠন করে। তো এদের কাজ কি? আমরা কিছুটা সংবেদী কোষের মধ্যেই বলে দিয়েছি। সংবেদী কোষে যে উদ্দীপনাটা সেটা এরা গ্রহণ করে এবং গ্রহণ করে সেটা দেহের বিভিন্ন অংশে এরা ছড়িয়ে দেয় বা সরবরাহ করে। তাহলে এটা হচ্ছে স্নায়ু কোষের কাজ। আমরা পরবর্তী যে কোষটা, আমরা সেখানে চলে যাব। আমাদের পরবর্তী কোষটা হচ্ছে গ্রন্থি কোষ। গ্রন্থি কোষের অবস্থান হচ্ছে মুখছিদ্রের চারদিকে এবং পাদচাকৃতিতে। আমরা একটু আগেই একটা ছবি দেখছিলাম, তো ছবিটা এখানে দেখো। গ্রন্থি কোষটা দেখতে কীরকম? অনেকটা মনে হয় যেন ডিম্বাকার ধরনের। তো এরা ক্ষরণকারী এবং এক ধরনের পরিবর্তিত এপিডার্মাল কোষ। ক্ষরণকারী বলতে আমরা বুঝি এখান থেকে কিছু জিনিস খরিত হয় রসের মতো। তো কি কাজ করে? এরা মিউকাস ক্ষরণ করে এবং এই মিউকাস ক্ষরণ করার ফলে হাইড্রার দেহ, আমরা যেরকম গতকালকেই দেখেছিলাম গত পাঠে,
যে কোনো বস্তুর সাথে লেগে থাকে, তো এরা সেই লেগে থাকতে সাহায্য করে। আর কি করে? হাইড্রাকে পানির তলদেশ থেকে বুদবুদ সৃষ্টিতে সাহায্য করে। আর হাইড্রা কখনো কখনো ক্ষণপদ তৈরি করে চলাচল করে, সেই ক্ষণপদীয় চলনেও সাহায্য করে। আর মুখছিদ্র এলাকাতে যে গ্রন্থিকোষগুলো থাকে সেগুলো খাবার গলাধকরণে বা গিলতে যাই বলি সাহায্য করে। আমার দিকে তাকালে ব্যাপারটা একটু বোঝা যাবে। যেমন আমি লালা সহকারে এরকম করে গিলছি, তো গ্রন্থিকোষ থেকে যে অর্থাৎ রসগুলো আসে সেগুলো হাইড্রাকে এভাবে খাবারকে গিলতে সাহায্য করে। তো গ্রন্থিকোষের মধ্যে আমরা দেখছি এরকম কিছু মিউকাস বস্তু থাকে, সাইটোপ্লাজম থাকে এবং একটা নিউক্লিয়াস থাকে। আর আকারটা হয় মোটামুটিভাবে এরকম অনেকটাই ডিম্বাকার। আমরা এই বিম করা অংশের মধ্যেই গ্রন্থিকোষকে দেখছি। আমাদের 6 নম্বরের যে কোষ সেটা হচ্ছে জনন কোষ। বলে রাখা ভালো, হাইড্রাতে জননাঙ্গ বছরের সব সময়ে কিন্তু দেখা যায় না। বিশেষ করে প্রজনন ঋতুতে তার জননাঙ্গের আবির্ভাব হয়। যেহেতু জনন কোষ বলেছি, জনন কোষের অবস্থানই হচ্ছে জননাঙ্গে। তো আমরা জানি জননাঙ্গ প্রাণীভেদে দুই রকম হয়, পুরুষ হলে শুক্রাশয়, স্ত্রী হলে ডিম্বাশয়। আমরা গত ক্লাসটাতেই যেমনটি বলেছিলাম হাইড্রা হচ্ছে উভয়লিঙ্গ প্রাণী। আমরা ধরে নিয়েছি একই হাইড্রাতে শুক্রাশয় এবং ডিম্বাশয় থাকবে। তবে এই কথাও গত ক্লাসে যেমনটি বলা হয়েছে, একই সময়ে হাইড্রাতে শুক্রাশয় এবং ডিম্বাশয় পরিপক্ক হয় না। আমরা একে একে এই জন্য দুটো হাইড্রাকে দেখিয়েছি যাতে করে দুটার অর্থাৎ জননকোষ সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি। তো এটা হচ্ছে গিয়ে এখানে দেখানো একটা অর্থাৎ পুরুষ হাইড্রা। এর দেহের উপরের অর্ধাংশ থেকে সাধারণত জনন ঋতুতে এরকম ত্রিকোণাকার কিছু অংশ বের হয়, যেগুলো হচ্ছে গিয়ে শুক্রাশয়। তো শুক্রাশয় একসময় যখন পরিণত হয়, শুক্রাশয় ফেটে ঠিক অনেকটা ডালিমের ফল ফেটে যেরকম দানাগুলো বেরিয়ে আসে, ঠিক একইভাবে এই শুক্রাশয় থেকে শুক্রাণু বেরিয়ে আসে। তো এই শুক্রাণুগুলো আকারে অতি ক্ষুদ্র। আমরা এক কথা বলবো আণুবীক্ষণিক। তো আণুবীক্ষণিক হলো একটা শুক্রাণুর বেসিক যে গঠনটা, একটা মস্তকে একটা বড় নিউক্লিয়াস, তারপরে সেন্ট্রিওল বা মধ্যখণ্ড বা লেজ, এখানেও কিন্তু শুক্রাণুতে এ সব কটা জিনিসে থাকছে। যদি আমরা ডিম্বাণুর কথা বলি, ডিম্বাণুও ঠিক একইভাবে ডিম্বাশয় থেকে তৈরি হয়। তো ডিম্বাশয় থেকে যে তৈরি হবে, ডিম্বাশয়টা যখন পরিপক্ক হয় উপরের আবরণটা একটু ফাটে এবং ডিম্বাণুকে উন্মুক্ত করে দেয়। বাট শুক্রাণুর মতো ডিম্বাণুটা চলন ক্ষমতা সম্পন্ন না, সেটা যেখানে উৎপন্ন হয় সেই মাতৃদেহেই অবস্থান করে। ডিম্বাণুটা হচ্ছে বড় এবং গোল। তো শুক্রাণু বলি আর ডিম্বাণু বলি, এদের একটাই কাজ, সেই কাজটা হচ্ছে যৌন জননে অংশগ্রহণ করা। আমরা জননকোষ সম্পর্কে বললাম। এবার আমরা আমাদের সর্বশেষ ধরন, বহিঃত্বকের সর্বশেষ ধরনের কোষ নিডোসাইট কোষ সম্পর্কে বলবো। দেখো, এই নিডোসাইট কোষটা দেহের সর্বত্রই পাওয়া যায় বা যাবে, তবে পদতল ছাড়া। বিশেষ করে যেখানে অর্থাৎ পেশি আবরণী কোষগুলোর ফাঁকগুলো একটু বড় বড়, সে সমস্ত ফাঁকের মধ্যে এই অর্থাৎ নিডোসাইট কোষগুলো প্রবিষ্ট থাকে। নিডোসাইট কোষ সম্পর্কে একটা জিনিস একটু বলা আছে। আসলে কোষগুলোকে নিডোসাইট কোষে বলা হচ্ছে, তবে কখনো কখনো এই কোষগুলোকে নিডোব্লাস্ট বলা হয়। ফুল যেরকম কলি থেকে প্রস্ফুটিত হয়, ঠিক যে কোষগুলো অর্থাৎ নিডোসাইট কোষগুলো প্রস্ফুটিত অবস্থায় আছে সেই কোষগুলোকে বলা হচ্ছে নিডোব্লাস্ট কোষ। আসলে নিডোব্লাস্ট এবং নিডোসাইট কিন্তু একই জিনিস, তবে অবস্থাভেদে আমরা নাম ভিন্ন বলেছি। গঠন, এগুলোর গঠনটা কীরকম হবে আমরা ছবিতে দেখতে পাচ্ছি। এটা গোলাকার বলতে পারি, ডিম্বাকারও বলতে পারি, কিংবা পেয়ালাকারও বলতে পারি। তবে কোষগুলোর মধ্যে খুব স্পষ্ট একটা নিচের দিকে নিউক্লিয়াস দেখা যাচ্ছে এবং এর আবরণ হচ্ছে একটা দুটো, অর্থাৎ এই কোষগুলো দুটো আবরণে বা দ্বৈত আবরণে বেষ্টিত। এর মুক্ত প্রান্তে এরকম একটা কাঁটার মতো গঠন আছে, যেটাকে আমরা বলেছি নিডোসিল। আর আমরা দেখতে পাচ্ছি কিছু একটা জিনিস মনে হয় যেন উল্টো হয়ে ভাঁজ হয়ে আছে, এর মধ্যে অনেকগুলো সুতার মতো পেঁচানো জিনিস আছে। আসলেই তাই, এটা একটা পেঁচানো সূত্রক বা নালী। তো যেটার মধ্যে এটা ভাঁজ হয়ে আছে ওটা একটা গর্তের মতো বা হাড়ির মতো জিনিস। এই জিনিসটাকে বলা হচ্ছে
এই জিনিসটাকে বলা হচ্ছে অর্থাৎ নেমাটোসিস্ট। এই নেমাটোসিস্টের ভেতরে বিষাক্ত রসে পূর্ণ তরল থাকে। এই তরলটার নাম হচ্ছে হিপনোটক্সিন, যেটা কিনা হাইড্রার আত্মরক্ষায় ব্যবহৃত হয়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যেখানটাতে এটা ভাঁজ হয়ে উল্টো দিকে পড়ে আছে, ওখানে একটা ঢাকনা আছে। এই ঢাকনাটাকে বলা হচ্ছে অপারকুলাম। আর ঢাকনার একটু অর্থাৎ নিচে আমরা দেখতে পাচ্ছি যে জিনিসটা ভাঁজ হয়ে আছে তার মধ্যে তিনটে কাঁটার মতো জিনিস থাকে। এই কাঁটার মতো জিনিসকে বলা হচ্ছে বার্ব। তো এদের কাজ কি? এদের কাজ হচ্ছে নিউরোসাইট কোষের অভ্যন্তরে যে নেমাটোসিস্ট থাকে সেটা অর্থাৎ ওই যে বললাম বিষ প্রয়োগ করে শত্রুকে মারে অথবা খাদ্য শিকার করে। এরা এছাড়াও চলন এবং আত্মরক্ষায় ব্যবহৃত হয়। তবে বলে রাখা ভালো, হাইড্রাতে অনেক ধরনের, মোটামুটি 23 ধরনের, অর্থাৎ আমরা যারা নিডেরিয়া পর্বের প্রাণী তাদের মধ্যে 23 ধরনের নেমাটোসিস্ট দেখি। এর মধ্যে হাইড্রাতে পাওয়া যায় 4 ধরনের, সেটা পরবর্তীতে অন্য কোনো ক্লাসে বলা হবে। তবে সব ধরনের নেমাটোসিস্টে কিন্তু বিষাক্ত তরল পদার্থ থাকে না, কোথাও কোথাও আঠা জাতীয় জিনিসও থাকে, বা কোথাও কোথাও আক্রমণকারী অঙ্গের ধরনটা একটু ভিন্ন, সেটা অন্য ক্লাসে অন্য পাঠে তোমাদেরকে বলা হবে। আচ্ছা, আমরা এতক্ষণ যা পড়াশোনা করলাম তার উপর ভিত্তি করে আমরা ছোট্ট একটা কাজ খাতায় লিখব। এটা তোমাদের জন্য কাজ হিসাবে আছে। তো কাজটা হচ্ছে তোমরা হাইড্রার বহিঃত্বকীয় কোষসমূহের নাম লিখবে খাতায়, এতক্ষণ যা শুনেছ তার উপর ভিত্তি করে। তাহলে তোমাদের কাজটা হচ্ছে হাইড্রার বহিঃত্বকীয় কোষসমূহের নাম লিখো। আমরা চলে যাচ্ছি তোমাদের জন্য পরবর্তী কাজে। যেহেতু এটা সরাসরি ক্লাস না, তো নিজেরাই একবার ক দলের কাজ করবা, একবার খ দলের কাজ করবা। তো ক দলের জন্য আমার এখানে কাজ দেওয়া আছে, নিডোসাইট কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করো। ঠিক একটু আগেই যেমনটি তোমরা দেখেছ, আমি একটু পরে আবার তোমাদেরকে অর্থাৎ ব্যাকে নিয়ে গিয়ে দেখাবো। আর খ দলের জন্য কাজ আছে, সেটা হচ্ছে পেশি আবরণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করা, যেটা একদম শুরুতে দেখিয়েছিলাম। আমি যে কথাটা বলছিলাম, আমার এই ছবিটা হচ্ছে নিডোসাইট কোষের চিত্র। তোমরা এই নিডোসাইট কোষের ছবিটা আঁকবা একদল, আর আরেক দল প্রথমে যে ছবিটা দেখিয়েছিলাম সেই ছবিটা তোমরা আঁকার চেষ্টা করবে। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমাদের পড়ালাম, তোমরা কি কতটুকু অর্জন করেছ আমি এবার মূল্যায়নের মাধ্যমে সেটা দেখব। তোমাদের উদ্দেশ্যে প্রশ্ন রাখব। যেহেতু তোমাদের রেসপন্স আমার দেখার সুযোগ নেই, তোমরা নিজের উত্তরটা মাথায় রাখবে এবং আমার দেখানো সঠিক উত্তরের সাথে মিলিয়ে নেবে। তাতেই বুঝতে পারবে তোমার কয়টা উত্তর শুদ্ধ হচ্ছে অথবা হচ্ছে না। প্রশ্নটা হচ্ছে, প্রথম প্রশ্ন, ইন্টারস্টিশিয়াল কোষের অন্য কোষের রূপান্তরিত হওয়ার ক্ষমতাকে কি বলে? আমরা যে ইন্টারস্টিশিয়াল কোষের কথা বললাম, আমরা এরকম কথা বলেছি, সেটা প্রয়োজনে অন্য কোষে রূপান্তরিত হতে পারে। তার এই যে অন্য কোষে রূপান্তরিত হতে পারার একটা বিশেষ ক্ষমতা, এটার একটা নাম আছে। নামটা কি? পলিপটেন্সি, এপিপটেন্সি, সেরিব্রোটেন্সি, টোটিপটেন্সি। আমরা আরেকটা প্রশ্ন দেখিনি, তারপর একসাথে উত্তর দেখব। আমাদের দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, হাইড্রাতে নেমাটোসিস্ট ব্যাটারি কোথায় থাকে? তো আমরা এবার দেখি এর অপশনগুলো। ক, কোষিকার অন্তঃপ্রাচীরে; খ, কোষিকার নিচে; গ, কোষিকার বহিঃপ্রাচীরে; ঘ, কোষিকার উপরে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দুটো প্রশ্নের চার্টে চার্টে করে অপশান দেখতে পাচ্ছ এবং সম্ভবত নিজেরা প্রত্যেকটার একটা উত্তর ঠিক করে রেখেছ। এবার আমরা সঠিক উত্তরটা একটু দেখে নেই। সঠিক উত্তর 1 নম্বরের জন্য হচ্ছে টোটিপটেন্সি। তোমরা একটু মনে রাখবা, এটা অনেক সময় পরীক্ষায় জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসে। ইন্টারস্টিশিয়াল কোষের অন্য কোষে রূপান্তরিত হওয়ার ক্ষমতা, এটাকে বলা হচ্ছে টোটিপটেন্সি। আর 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কোষিকার বহিঃপ্রাচীরে। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। আমাদের এখানে 3 নম্বরে যে প্রশ্নটা রাখা আছে, হাইড্রার কোন কোষ বুদবুদ তৈরি করে? তো এখানে 4টি কোষের কথা বলা আছে: সংবেদী কোষ, পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, এপিডার্মাল কোষ, এপিডার্মাল গ্রন্থি কোষ। তো তোমরা একটু চিন্তা করো, আমি পরবর্তী প্রশ্নটা আবার একটু দেখাই। তারপরে চতুর্থ এবং আজকের অর্থাৎ মূল্যায়নের শেষ প্রশ্ন, হাইড্রার মুকুল তৈরি করে কোন কোষ? নিডোসাইট কোষ, সংবেদী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, জনন কোষ। শিক্ষার্থী বন্ধু, তোমার উত্তরের সাথে মিলিয়ে নাও।
প্রথম প্রশ্নটার উত্তর হচ্ছে, অর্থাৎ তৃতীয় প্রশ্নটার উত্তর হচ্ছে এপিডার্মাল গ্রন্থিকোষ, আর চতুর্থ প্রশ্নটার উত্তর হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। প্রিয় শিক্ষার্থী, আমার পাঠ আজকে প্রায় শেষ। তার আগে বাড়ি যাওয়ার পূর্বে ছোট্ট একটা কাজ দিচ্ছি, তোমরা একটা প্রশ্ন লিখে নাও। প্রশ্নটা হচ্ছে অবস্থান, গঠন ও কাজ উল্লেখপূর্বক হাইড্রার পেশী আবরণী ও নিউরোসাইট কোষের বর্ণনা দাও। আমরা 7 ধরনের কোষের কথা বলেছি, এর মধ্যে সহজ করে বললে তোমাকে প্রথম এবং শেষ যে কোষটা, এই দুটো কোষের বর্ণনা অর্থাৎ অবস্থান, গঠন ও কাজ সহ চেয়েছি। আশা করি তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে এবং উত্তরগুলো অর্থাৎ চর্চার মাধ্যমে শিখে রাখবে। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবার মঙ্গল কামনা করি। আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।